ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানাচ্ছি এবং আজকের এই মহতী বৈদিক সভায় আপনারা যারা সমবেত হয়েছেন এই অঞ্চলের আপামর বুদ্ধিজীবী শিক্ষিত জ্ঞানীগুণী মানুষজন, আমার শ্রদ্ধেয় পিতৃতুল্য ব্যক্তিত্ব যারা এসেছেন, পরম পিতার দীক্ষিত কর্মী ভাই বোন, দাদা দিদি, তাদের সবাইকে আমি আন্তরিক বৈদিক অভিনন্দন, রাম ও নয়ন রাম জানাচ্ছি। আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, যে সময়ে আমার আসার কথা ছিল আমি আসতে পারিনি। আপনারা আপনাদের ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে এটা দেখবেন। আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের সবাইকে যে আপনারা আমাকে ডেকেছেন পরম পিতার তত্ত্ব দর্শন আপনাদের সামনে তুলে ধরার জন্য। দ্যাটস ওয়াই আই এম গ্রেটফুল টু অল অফ ইউ। অ্যাট দ্য সেম টাইম আমি কৃতজ্ঞ, আমার শ্রদ্ধেয় সুসেনদা এখানে রয়েছেন, আমার মেদিনীপুর জেলার, আমার শ্রদ্ধেয় তপন ভাই রয়েছে, সুরভিদা তো রয়েছেই, আমার শ্রদ্ধেয় রঞ্জিত দা আছেন, যাদের কারণে আমার আপনাদের সাথে পরিচয়ের এই প্রেক্ষিত, এই পরিমণ্ডল। আমি সবাইকে আন্তরিক বৈদিক অভিনন্দন জানাই। আমি প্রতিটি প্রকাশ্য সভায়, শুধু নদিয়া জেলা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আমি যাই। আমি প্রতিটি প্রকাশ্য সভায় একটা কথা বলি at the very outset of my speech, যে had I been asked to talk about English language and literature, ইংরেজি ভাষা এবং সাহিত্যের ওপর যদি আমাকে আলোচনা করার জন্য এখানে ডাকা হতো, আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম, আমার খুব একটা অসুবিধে হতো না। কিন্তু আপনারা যার কথা বলার জন্য আমাকে এখানে ডেকেছেন, জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ সুদীর্ঘ 22-23 বছর তার সাথে সঙ্গত করে যে বুঝ, যে উপলব্ধি আমার হয়েছে, কোনো বুকিস নলেজ, কোনো পুঁথিগত বিদ্যা বা জ্ঞান থেকে কথাটা বলছি না, প্রত্যক্ষভাবে তার সাথে সঙ্গত করে যে বুঝ, যে উপলব্ধি আমার হয়েছে, সেখান থেকে একটা ডিডাকশনে আমি এসে পৌঁছেছি রাইট নাও, যে পৃথিবীর যারা মাস্টার মাইন্ড, আমি প্রতিটি সভায় বলি এই কথাগুলো, পৃথিবীর ইন্টেলিজেন্সিয়া আমরা বলি ইংরেজিতে, বৌদ্ধিক মণ্ডল, পৃথিবীর যারা মাস্টার মাইন্ড, তারা পর্যন্ত বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্ব দর্শন বিশ্লেষণ করতে গিয়ে কোনো তল খুঁজে পাননি। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন মঞ্চের ঠিক বাঁ দিকে আমাদের ভাইয়েরা কিছু ছবি এখানে টাঙিয়ে রেখেছে। এই উদ্দেশ্য নিয়ে নয় যে এই ছবিগুলো দেখিয়ে আপনাদের কাছ থেকে তারা অর্থ সাহায্য চাইবে। এই ছবিগুলো টাঙাবার একটাই উদ্দেশ্য, আপনারা এখানে জ্ঞানীগুণী মানুষজন আছেন, আমাকে সুরভিদা বলছিল যে এই বীরনগর অঞ্চল জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মননশীল মানুষের জায়গা, তাই আপনাদের সবার বৌদ্ধিক স্তরে একটা ভাবনা আমি রাখতে চাইছি। যে ছবিগুলো এখানে রয়েছে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, এরা এক সময় পৃথিবীর ইন্টেলিজেন্সিয়াকে ডমিনেট করেছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজতত্ত্ববিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিপ্লবী, কত জনের কথা বলবো, তারা পর্যন্ত
বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্ব দর্শন বিশ্লেষণ করতে গিয়ে হারিয়ে গেছেন। কোনো গাঁজা গল্প শোনাবার জন্য আপনাদের কাছে আমি আসিনি সুদূর খড়গপুর থেকে, মেদিনীপুর থেকে, আমি বা আমার শ্রদ্ধেয় সুসেনদা বা তপন ভাই। আমরা শৈশবে একটা কথা শুনেছিলাম, আপনারাও শুনেছেন, যে কাজ না থাকলে মানুষ নাকি খই ভাজে। যাদের কোনো কাজ নেই তারা খই ভাজে, অথবা তাস পাশা খেলে, পরনিন্দা পরচর্চা করে, টিভি দেখে, এইসব কাজ করে। প্রচন্ড ব্যস্ততা রয়েছে, মাই হ্যান্ডস আর ফুল, প্রচন্ড ব্যস্ততা। কিন্তু সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আমাকে যে যেখানে ডাকে আমি ছুটে যাই, শুধুমাত্র একটা কমিটমেন্ট থেকে। যে মূল্যায়ন আপনারা করেছেন বালক ব্রহ্মচারী মহারাজ সম্পর্কে সোফার আজ পর্যন্ত, অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের চিন্তার জগতে আবেদন রাখতে এসেছি। একটু ভেবে দেখবেন, পৃথিবীর বৌদ্ধিক মহল তাকে বিশ্লেষণ করতে পারেনি। দু একজনের কথা বলি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী সত্যেন বোস, যিনি আইনস্টাইনের ভুল ধরিয়েছিলেন। এখানে অনেক বিজ্ঞানের ছাত্রছাত্রী নিশ্চয়ই রয়েছেন, শিক্ষকতা করেন এমন ব্যক্তিত্ব নিশ্চয়ই রয়েছেন আমার শ্রদ্ধেয়। আইনস্টাইনের ভুল ধরিয়েছিলেন যে বিজ্ঞানী সত্যেন বোস। আমাদের গর্ব করা উচিত, তিনি বাঙালি ছিলেন। আমি কোনো প্রাদেশিকতার দৃষ্টিভঙ্গি থেকে কথাটা বলছি না। এহেন সত্যেন বোস বালক ব্রহ্মচারী মহারাজের দীক্ষিত সন্তান ছিলেন। শুধু সত্যেন বোস নয়, সত্যেন বোসের স্ত্রী, তার পিতা, মা, প্রত্যেকেই। সত্যেন বোসের মতো বিজ্ঞানী, যিনি আইনস্টাইনের ভুল ধরিয়েছিলেন, তিনি ঠাকুরের তত্ত্ব দর্শন বিশ্লেষণ করতে গিয়ে বলছেন যে ঠাকুর, তোমার তত্ত্ব, তোমার দর্শন উপলব্ধি করতে হলে সত্যেন বোসের মতো বিজ্ঞানীকে কয়েক সহস্রবার এই পৃথিবীতে আসতে হবে। আমি এই কথাগুলো কোনো ঘরে বসে বলছি না, ৩-৪ জন লোকের সামনেও বলছি না, প্রকাশ্যে বলছি। সবাই শুনছেন, যারা এসেছেন তারা তো শুনছেনই, যারা আসতে পারেননি, দূরে আছেন, বীরনগরের বিভিন্ন প্রান্তে বাড়িতে বসে আছেন, তারাও শুনছেন। যদি কেউ প্রমাণ করতে পারেন কোনো ভুল কথা, ভুল তথ্য আপনাদের সামনে দিচ্ছি, আগামীতে আবার আমাকে ডাকবেন, আগের থেকে জানাবেন না, জুতোর মালা পরাবেন মিথ্যে কথা বলার জন্য। আমি যে কথাগুলো বলছি, যে কথাগুলো বলবো, বলে যাব আমার বক্তব্যে, যদি কেউ প্রমাণ করতে পারেন কোনো ভুল তথ্য আপনাদের দিচ্ছি, ইউ আর রংলি বিং ইনফর্মড, আমাকে জুতোর মালা পরাবেন অন্য কোনো একদিন ডেকে। আগের থেকে জানাবেন না যে আপনাকে জুতোর মালা পরানো হবে, তবে তো আমি আসবো না। আমাকে বলবেন এখানে একটা সভা হবে, ডেকে জুতোর মালা পরাবেন মিথ্যে কথা বলেছি বলে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী সত্যেন বোস বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্ব দর্শন বিশ্লেষণ করতে গিয়ে বলছেন, ঠাকুর, তোমার এই তত্ত্ব, তোমার এই দর্শন উপলব্ধি করতে হলে সত্যেন বোসের মতো বিজ্ঞানীকে কয়েক সহস্রবার এই পৃথিবীতে আসতে হবে। অগ্নিযুগের বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ, আমরা সবাই তার কথা ইতিহাসে পড়েছি। বিপ্লবী ছাড়াও তার আরেকটা পরিচয় ছিল, তিনি দৈনিক বসুমতী পত্রিকার সম্পাদক ছিলেন। সাংবাদিকতা জগতের তাকে পথিকৃৎ বলা হতো। তিনি পরম পিতার দীক্ষিত সন্তান ছিলেন, অনেক গ্রন্থ লিখেছেন। একটা ইংরেজি বই আছে তার, দ্য নিউ মেসায়া অব দ্য অ্যাটমিক এজ। সেই বইয়ের এক জায়গায় ঠাকুরের তত্ত্ব দর্শন বিশ্লেষণ করতে গিয়ে অগ্নিযুগের বিপ্লবী বলছেন, বারীন্দ্র কুমার ঘোষ বলছেন যে ঠাকুর ইজ এ লাইট পার্সনিফাইড। আপনারা জানেন যে বিবেকানন্দকে একবার প্রশ্ন করা হয়েছিল শ্রীরামকৃষ্ণকে একটা সেন্টেন্সে প্রকাশ করার জন্য। স্বামীজি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলেছিলেন লাভ পার্সনিফাইড, ভালোবাসা দেহী রূপে পৃথিবীতে এসেছে। এটা বিবেকানন্দের ইন্টারপ্রিটেশন ছিল শ্রীরামকৃষ্ণ সম্পর্কে। ব্যাকরণে পড়েছি লাভ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা বিমূর্ত কনসেপ্ট। আমাদের পরম পিতা বালক ব্রহ্মচারী মহারাজকে বিশ্লেষণ করতে গিয়ে অগ্নিযুগের বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ বলছেন, ঠাকুর ইজ এ লাইট পার্সনিফাইড, আলো কৃপা করে দেহ ধারণ করে এই মাটির পৃথিবীতে এসেছে। তোমরা যারা তার দীক্ষিত সন্তান, ভক্ত, শিষ্য, অনুরাগী, শুধু দীক্ষিত সন্তান, ভক্ত, শিষ্য, অনুরাগী হয়ে থাকলেই চলবে না,
তোমরা উপলব্ধি করার চেষ্টা করো কি পরম সম্পদ তিনি তোমাদের দিতে চান। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যুক্তিবাদী এম.এন. রায়, মানবেন্দ্রনাথ রায়, যারা কমিউনিস্ট পার্টি করেন তারা নিশ্চয়ই এই নামটা শুনেছেন। র্যাডিক্যাল হিউম্যানিজমের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন, নব্য মানবতাবাদ। তিনি কোনোদিনও কারোর পায়ে হাত দিয়ে প্রণাম করতেন না, জীবনী পড়লে জানতে পারবেন। এম.এন. রায়ের মতো যুক্তিবাদী, ইন্টারন্যাশনালি অ্যাকনলেজড, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যুক্তিবাদী এম.এন. রায়, এহেন মানবেন্দ্রনাথ রায় ঠাকুরের তত্ত্ব দর্শন বিশ্লেষণ করতে গিয়ে এক জায়গায় বলছেন, ঠাকুর তোমার তত্ত্বকে উপলব্ধি করতে হলে জার্মানি দরকার ছিল, এদেশের মানুষ তোমার তত্ত্বকে উপলব্ধি করতে পারবে না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দার্শনিক ডক্টর মহেন্দ্রলাল সরকার ঠাকুরের দীক্ষিত সন্তান ছিলেন। একটা বিখ্যাত বই আছে তার, শ্রীমৎ বালক ব্রহ্মচারী মহারাজ দর্শন সার। সেই বইয়ের এক জায়গায় ঠাকুরকে ইন্টারপ্রেট করতে গিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দার্শনিক ডক্টর মহেন্দ্রলাল সরকার বলছেন যে ঠাকুর তোমার তত্ত্ব, তোমার দর্শন উপলব্ধি করতে হলে 10 জন শঙ্করাচার্যের প্রয়োজন ছিল। মাইন্ড দ্য ডিকশন মাই ডিয়ার ফ্রেন্ডস। একটু অবাক হচ্ছেন আপনারা যে বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্ব দর্শন বিশ্লেষণ করতে এসে আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী সত্যেন বোস, অগ্নিযুগের বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যুক্তিবাদী এম.এন. রায়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দার্শনিক ডক্টর মহেন্দ্রলাল সরকারের কথাগুলো কেন বলছি? এরকম আমি অজস্র ব্যক্তিত্বের নাম বলতে পারি যারা পৃথিবীর ইন্টেলিজেন্সিয়াকে ডমিনেট করেছিলেন, করছেন, আগামী দিনেও করবেন। একটা মাত্র কারণে, এদের মতো ব্যক্তিত্ব, এদের মতো বুদ্ধিজীবী, এদের মতো জ্ঞানী গুণী পণ্ডিত, মননশীল চিন্তাশীল মানুষেরা ঠাকুরের তত্ত্বকে বিশ্লেষণ করতে গিয়ে খেই খুঁজে পাননি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি একজন স্কুলের শিক্ষক, ইংরেজি ভাষা সাহিত্য আমার সাবজেক্ট, আমার পক্ষে তাকে তুলে ধরাটা অবশ্যই একটা ধৃষ্টতা, একটা ভয় আমাকে তাড়িত করে প্রতিটি প্রকাশ্য সভায় যে ঠাকুর তোমার এই সাবজেক্ট, তোমার এই তত্ত্ব দর্শনটার প্রতি আমি জাস্টিস করতে পারবো তো? ইনজাস্টিস হয়ে যাবে। এখানকার কোনো ইন্টেলেক্ট দিয়ে তাকে বিশ্লেষণ করা যায় না। তাই কথাগুলো আমি প্রত্যেকটা সভায় বলি। কে এই বালক ব্রহ্মচারী মহারাজ? কি কনসেপ্ট আছে বালক ব্রহ্মচারী সম্পর্কে সমাজবদ্ধ মানুষের মনে, তাদের চিন্তার জগতে? চোর, জোচ্চোর, বাটপাল, লম্পট। অস্বীকার করতে পারবেন কেউ? কে বালক ব্রহ্মচারী? চায়ের দোকানে, হাটে, বাজারে, শহরে, নগরে, গ্রামে, গঞ্জে দেখবেন বালক ব্রহ্মচারীকে এই সমাজের বুকে প্রজেক্ট করা হয়েছে একজন চোর, জোচ্চোর, বাটপাল, লম্পট হিসেবে। বালক ব্রহ্মচারী নাকি ধর্মের নামে রাজনীতি করেন, বালক ব্রহ্মচারী নাকি ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছেন, বালক ব্রহ্মচারী নাকি নেতাজির নাম ভাঙিয়ে খান, বালক ব্রহ্মচারী ভণ্ড, বালক ব্রহ্মচারী প্রতারক। এইরকম একটা কনসেপ্ট সমাজবদ্ধ মানুষের চিন্তার জগৎকে প্লেগ করে আছে, আক্রান্ত করে আছে। কে দিয়েছে এই কনসেপ্ট? তথাকথিত সংবাদপত্র, আনন্দবাজার, গণশক্তি, প্রতিদিন, বর্তমান, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, দি স্টেটসম্যান, দি এশিয়ান এজ, দ্য হিন্দু, দ্য টেলিগ্রাফ। ছাত্র জীবনে পড়েছিলাম গণচেতনার বিকাশে সংবাদপত্রের ভূমিকা। সংবাদপত্রের কাজ নাকি চেতনার আলোকে সমাজবদ্ধ মানুষকে আলোকিত করে, এনলাইটেন করে সামাজিক অগ্রগতির ধারাকে অব্যাহত রাখা। রাইট ফ্রম আওয়ার ইনফ্যান্সি, আমরা শৈশব থেকে এটাই শুনে এসেছিলাম। ইটস এ গ্রেট লাই, এটা মিথ্যা কথা। আজকে যারা সাংবাদিকতা করছেন, আমার সাংবাদিক বন্ধুরা সাংবাদিকতার নামে যেটা করছেন সেটাকে আমরা ইংরেজিতে বলি ইয়োলো জার্নালিজম, হলুদ সাংবাদিকতা। তারা মিথ্যা কথা লেখেন, তারা মিথ্যা কথা লিখেছেন বালক ব্রহ্মচারী সম্পর্কে। এই সমাজের বুকে বালক ব্রহ্মচারীকে চোর, জোচ্চোর হিসেবে প্রজেক্ট করেছে এইখানকার তথাকথিত সংবাদপত্র। আমার সাংবাদিক বন্ধুরা, করুণা হয় তাদের প্রতি।
আর যতটুকু অপরিচিত ছিল বালক ব্রহ্মচারীর নামটা, 1993 সালের 5ই মে যখন কোঠারি মেডিকেল রিসার্চ সেন্টার বালক ব্রহ্মচারীকে মৃত বলে ঘোষণা করলো যে বালক ব্রহ্মচারী ইজ ক্লিনিক্যালি ডেড, আর আমরা যারা তার দীক্ষিত সন্তান, 7-8 কোটি দীক্ষিত সন্তান, আমরা বললাম এটা মৃত্যু নয়, এটা নির্বিকল্প সমাধি অবস্থা, তিনি আবার জাগবেন। এই সমাজ আমাদের গায়ে থুতু দিয়েছিল সেদিন, আমাদেরকে অস্ট্রাসাইজড করেছে এই সমাজ, আমাদের গায়ে থুতু দিয়েছে, আমাদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে চায়ের দোকানে, হাটে বাজারে, শহরে নগরে, যে আজকের এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো একটা প্রগতিশীল রাজ্যে, তথাকথিত প্রগতিশীল রাজ্যে, যেখানে চাঁদে যাওয়া একটা ব্যাকডেটেড ইনসিডেন্ট, যেখানে সুনিতা উইলিয়ামসের মতো একটি মেয়ে 45 দিনেরও বেশি সময় মহাশূন্যে কাটিয়ে এসেছে। আপনারা জানেন যেখানে নাসা মাস্টার প্ল্যান করছে সূর্যে যাওয়ার, যেখানে স্টিফেন হকিন্সের মতো আজকের বিজ্ঞানের বাদশা বলছেন শুধু পৃথিবী গ্রহ নয়, এই অসীম অনন্ত মহাশূন্যে যত কোটি কোটি গ্রহ আছে সেখানে প্রাণ থাকতে পারে, স্টিফেন হকিন্স বলছেন। সেই রকম এক বিজ্ঞান আর প্রযুক্তির যুগে দাঁড়িয়ে বালক ব্রহ্মচারীর কোটি কোটি ভক্ত শিষ্য বলছে এটা নাকি মৃত্যু নয়, মৃত্যুর কোনো লক্ষণ নাকি তার শরীরে ছিল না, তিনি নাকি আবার জাগবেন, এটা নাকি নির্বিকল্প সমাধি অবস্থা। এই সমাজ আমাদেরকে থুতু দিয়েছে, অস্ট্রাসাইজড করেছে, ঘৃণার চোখে দেখেছে। রাস্তা দিয়ে যখন হেঁটে গেছে আমাদের ভাই বোনেরা, বালক ব্রহ্মচারীর দীক্ষিত সন্তানরা, তখন আপনারা ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, এই দেখ ভণ্ড গুরুর ভণ্ড শিষ্য, গুরুর পচা গলা দেহকে নিয়ে 56 দিন ধরে ওই জালিয়াত চিত্ত শিকদারের নেতৃত্বে সন্তান দল কিভাবে ধর্মের নামে ভণ্ডামি করেছে, এই রকম ভাবে প্রজেক্ট করেছে এই সমাজ। এই অপবাদ, এই ঘৃণা, এই সমালোচনা যদি সমাজের অশিক্ষিত মূর্খরা করত, তাহলে বেদনার জায়গা থাকতো না বন্ধু। কারণ সমাজ এবং রাষ্ট্র যাদেরকে লেখাপড়া শেখাতে পারেনি, আমরা খড়গপুরে বলি আঙ্গুটা ছাপ, যারা আজও আমাদের লজ্জা পাওয়া উচিত। আমি লজ্জাবোধ করি, আমি বিভিন্ন সেমিনারে যাই, একটা গাল ভরা ফ্রেজ বেরিয়েছে আজকাল, সর্বশিক্ষা অভিযান, উই শুড বি অ্যাসেমড অফ। আমাদের লজ্জা পাওয়া উচিত যে স্বাধীনতার 60 বছরেরও বেশি সময় অতিক্রান্ত, আজও আমরা সমাজের প্রতিটি মানুষকে শিক্ষার আঙিনায় পৌঁছে দিতে পারিনি। তাই আজও গাল ভরা স্লোগান লিখতে হয়, সর্বশিক্ষা অভিযান, চলো যাই স্কুলে যাই। সেই সেমিনারে আমার মতো তথাকথিত বুদ্ধিজীবীরা বক্তব্য রাখে। আমাদের লজ্জা পাওয়া উচিত, স্বাধীনতার 60 বছরেরও বেশি সময় অতিক্রান্ত, আজও এই সমাজ, এই রাষ্ট্র প্রতিটি মানুষকে শিক্ষার আলোকে আলোক প্রাপ্ত করতে পারেনি। তাই যারা মূর্খ, যারা অজ্ঞ, যারা অশিক্ষিত, তারা বলতেই পারে, আমি তাদেরকে আনছি না আমার পারভিউতে। কিন্তু যারা শিক্ষিত বলে বড়াই করেন, যারা দাবি করেন এই সমাজে যে আমি বুদ্ধিজীবী, আমি খুব শিক্ষিত, আমি খুব বোদ্ধা, আমি তাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে একটা প্রশ্ন রাখছি। আপনারা নিশ্চয়ই নোবেল লরেট বার্ট্রান্ড রাসেলের নলেজ অ্যান্ড উইজডম প্রবন্ধটা পড়েছেন। নোবেল লরেট বার্ট্রান্ড রাসেল বলছেন সেই প্রবন্ধে যে যদি কোনো ব্যক্তি মানুষ, যদি কোনো সমাজ, যদি কোনো রাষ্ট্র পুঁথিগত জ্ঞানে অনেক পাণ্ডিত্য অর্জন করে, সেই জ্ঞান সমাজের কোনো কাজে আসতে পারে না যতক্ষণ না পর্যন্ত সেই সমাজের প্রতিটি মানুষ বিচক্ষণতার আলোকে আলোকপ্রাপ্ত হচ্ছে। এই কথাটি যিনি বলেছেন তিনি নোবেল লরেট বার্ট্রান্ড রাসেল, অস্বীকার করতে পারবেন না তাকে কেউ। আপনি আপনার প্রজন্মকে শেখান, সকাল থেকে রাত আপনার ছেলে মেয়েকে আপনি শিখিয়েছেন, যাকে নিয়ে ব্যঙ্গ করছো, বিদ্রুপ করছো, উপহাস করছো, চায়ের দোকানে, হাটে বাজারে, শহরে নগরে, গ্রামে গঞ্জে, সমালোচনা করার আগে আগে তার সম্পর্কে জানো, আগে বোঝো, তারপর মন্তব্য করো। আমি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জীবনী পড়িনি, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কি করতে চেয়েছিলেন এই সমাজের বুকে তা কখনো আমি পড়ে দেখিনি। Am I authorized to criticize মহাপ্রভু শ্রী চৈতন্যদেব? আমার কি অধিকার জন্মায় মহাপ্রভুকে নিয়ে সমালোচনা করার? আপনার বোধ বলবে না। আমি শ্রীরামকৃষ্ণের কথামৃত কখনো পড়িনি, পাতা উল্টিয়ে দেখিনি। Am I authorized to criticize শ্রীরামকৃষ্ণ?
অধিকার জন্মায় শ্রীরামকৃষ্ণ সম্পর্কে সমালোচনা করার। আমি কোনোদিনও স্বামী বিবেকানন্দের দি কালেক্টেড ওয়ার্কস পড়িনি। বিবেকানন্দকে কেন যুক্তিবাদী বলা হচ্ছে, কেন চিন্তা নায়ক বলা হচ্ছে তা আমি জানি না। Am I authorized to criticize বিবেকানন্দ? আমি কোনোদিনও দাস ক্যাপিটাল পড়িনি, আমি কোনোদিনও কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়িনি, আমি কোনোদিনও মার্কস এন্ড অ্যাঙ্গেলস এর দি কালেক্টেড ওয়ার্কস পড়িনি। Am I authorized to criticize মার্কসিজম? মার্ক্সবাদ সম্পর্কে সমালোচনা করার কোনো অধিকার আমার জন্মায়? আমি কোনোদিনও চে গুয়েভারার তত্ত্ব পড়িনি। Am I authorized to criticize চে গুয়েভারা? অধিকার জন্মায় কি? নট নেসেসারিলি। আপনার বোধ, আপনার বিচক্ষণতা বলবে আগে জানুন, আগে বুঝুন, তারপর মন্তব্য করুন। এটাই হচ্ছে জাজমেন্ট। তাহলে যে বালক ব্রহ্মচারীকে নিয়ে আপনারা সমালোচনা করছেন, যে বালক ব্রহ্মচারীকে এই সমাজ, এখানকার তথাকথিত সংবাদপত্র চোর জোচ্চোর বাটপাল লম্পট হিসেবে প্রজেক্ট করেছে, প্রকৃত বুদ্ধিজীবী হিসেবে, প্রকৃত জ্ঞানী গুণী মানুষ হিসেবে বাটান রাসেলের কথাকে মান্যতা দিয়ে জীবন চর্যায়, জীবনে চলার পথে কখনো জানতে চেয়েছেন কে এই বালক ব্রহ্মচারী? কি তার পরিচয়? কি তিনি বলতে চাইছেন? আজকের এই সংকটাপন্ন পৃথিবীতে ডব্লিউ.বি. ইয়েটস বলছেন, উই আর দ্য ভিকটিমস অফ ডিজিজ টাইম। এই অসুস্থ সময়ে, এই সভ্যতার সংকটে বালক ব্রহ্মচারীর তত্ত্ব এবং দর্শন কতটা প্রাসঙ্গিক কখনো কাটাছেড়া করে দেখেছেন? যদি করতেন তাহলে দায়িত্ব নিয়ে বলে যেতে পারি, বালক ব্রহ্মচারী মহারাজ সম্পর্কে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে আপনাদের চিন্তার জগতে থাকতো না। কে এই বালক ব্রহ্মচারী? কোন গোপালের বাবার গল্প শোনাবার জন্য আপনাদের কাছে আসিনি। অ্যাট দ্য ভেরি আউটসেট অফ মাই স্পিচ আমি বলেছি, যদি কেউ প্রমাণ করতে পারেন মিথ্যে কথা বলছি, জুতোর মালা পরাবেন। আমি প্রকাশ্য সভায় বক্তব্য রাখছি উইথ কনফিডেন্টলি। কে এই বালক ব্রহ্মচারী মহারাজ? কোন গোপালের বাবা নয়, কোন সদানন্দ, গদানন্দ, আত্মস্থানন্দ, গম্ভীরানন্দ নয়, যেগুলো আজকের তথাকথিত ধর্মে, আজকের আশ্রম, আজকের মঠ, আজকের মিশনকে ডমিনেট করছে। সেই রকম কোন গদানন্দ সদানন্দের গল্প শোনাবার জন্য আপনাদের কাছে কিন্তু আসেনি বন্ধু। তার একটা ঐতিহাসিক পরিচয় আছে, তার একটা ট্র্যাক রেকর্ড আছে। ট্র্যাজেডি এটাই, আপনারা সেটা কখনো জানতে পারেননি, জানার চেষ্টা করেননি। বলা ভালো রাষ্ট্র আপনাদেরকে জানতে দেয়নি। ঢাকা বিক্রমপুর জেলার মেদিনী মন্ডল গ্রামে 1327 সনের 23শে কার্তিক তার জন্ম। অতি শৈশব থেকেই তার মধ্যে শক্তি বিভূতির স্ফুরণ ঘটেছিল, বিশ্বজনীন তত্ত্বের স্ফুরণ ঘটেছিল বলে বাংলাদেশের মানুষ তাকে বালক ঠাকুর, বালক গোসাই বলে ডাকত। যখন তার বয়স মাত্র 5 বছর 3 মাস, তখন তিনি যাকে প্রথম দীক্ষা দিচ্ছেন, তিনি ত্রিপুরার ময়নামতি পাহাড়ের বিখ্যাত সাধক মনাই ফকির, সুফি সাধক। যে মনাই ফকিরের বয়স তখন ছিল 178 বছর। ভাবতে পারেন, পৃথিবীর প্রত্যেকটা সাবজেক্টের ইতিহাস হয়। ইতিহাসের ইতিহাস, ভূগোলের ইতিহাস, বিজ্ঞানের ইতিহাস, ভাষার ইতিহাস, দর্শনের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাস। ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট, পৃথিবীতে যত সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের একটা ইতিহাস হয়। সেই রকম পৃথিবীর আধ্যাত্মিকতারও, স্পিরিচুয়ালিজমেরও কিন্তু একটা ইতিহাস আছে। এই নদিয়ার বীর গ্রামে অনেক শাস্ত্রজ্ঞ, অনেক পণ্ডিত ব্যক্তি আছেন। আমি শুনেছি শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, যতদিন বাঁচি ততদিন শিখি। আমি অত্যন্ত বিনয়ের সাথে একজন ছোট ভাই হিসেবে জানতে চাইছি যে পৃথিবীর আধ্যাত্মিকতার ইতিহাসের পাতা উল্টিয়ে কুড ইউ সাইট সাচ এ লাইফ, এইরকম একটা জীবন, এইরকম একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন যে একটা 5 বছর 3 মাস বয়সের একটা শিশু, যার মধ্যে জ্ঞানের বিকাশ হয় না, বোধের বিকাশ হয় না, যার কাছে জাগতিক প্রশংসা, জাগতিক নিন্দা, জাগতিক পুরস্কার, জাগতিক তিরস্কার দুটোই সমান, সেই 5 বছর 3 মাস বয়সের একটা শিশু যাকে প্রথম দীক্ষা দিচ্ছেন, তিনি ত্রিপুরার ময়নামতি পাহাড়ের বিখ্যাত সাধক মনাই ফকির, যার বয়স তখন ছিল 178 বছর। খোঁজ নিয়ে দেখবেন। তাই ঠাকুর নিজের পরিচয় দিতে গিয়ে বলতেন, আমি সাধনা করা গুরু নয়, আমি মায়ের পেট থেকে পড়ে গুরু। যে পাঠশালায় তিনি পড়তেন, সেই পাঠশালার পণ্ডিত মশাই, যে স্কুলে তিনি পড়তেন সেই স্কুলের শিক্ষক তখনকার দিনের, আমি বলি সব জায়গায় কথাটা,
যে আজকের শিক্ষা জগতে কোয়ালিটেটিভ চেঞ্জ আসেনি, কোয়ান্টিটেটিভ চেঞ্জ এসেছে। আজকের শিক্ষা জগতে গুণগত পরিবর্তন আসেনি, পরিমাণগত পরিবর্তন এসেছে। সহজ করে বলি, আজকের শিক্ষার হার হয়তো বেড়েছে, শিক্ষার মান বেড়েছে কিনা এটা নিয়ে একটা বিতর্ক সভা তৈরি করা যাবে। কিন্তু আমি যে সময়কার কথা বলছি, সেই সময় এক একটা গ্রামে একজন বিএ, একজন এমএ, জ্ঞানী গুণী, তার পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ পাঠশালার পণ্ডিত, স্কুলের শিক্ষক তার উদ্দেশ্যে বলছেন, আমরা তোমাকে ইহজগতের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান পড়িয়েছি, তুমি আমাদের পরমার্থের সন্ধান দাও। আছে এরকম জানা কোন জীবন আপনাদের? এখানকার প্রচলিত ধারায় আমরা কি দেখেছি এতদিন? শিক্ষককে প্রণাম করে ছাত্রছাত্রী। কেন? কারণ শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে জ্ঞানের আলোকবর্তিকা প্রজ্বলিত করেন, তাই শ্রদ্ধায় ভক্তিতে শিক্ষককে প্রণাম করে ছাত্রছাত্রীরা, এটাই হচ্ছে রীতি। বাট দ্য কন্ট্রারি হ্যাপেন্ড। বালক ব্রহ্মচারীর ক্ষেত্রে উল্টোটা হয়েছিল। যে পাঠশালায় তিনি পড়তেন সেই পাঠশালার পণ্ডিত মশাই, যে স্কুলে তিনি পড়তেন সেই স্কুলের শিক্ষক, অনেকে এখনো জীবিত, তার উদ্দেশ্যে বলছেন, আমরা তোমাকে ইহজগতের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান পড়িয়েছি, তুমি আমাদের পরমার্থের সন্ধান দাও। অতি শৈশব থেকেই বিশ্বজনীন তত্ত্ব বলতেন। জর্জ ব্যারিস্টার, ডাক্তার, উকিল, বিজ্ঞানী বসে থাকতেন তাকে ঘিরে, ছোট জল চৌকির ওপর বসে আধো আধো ভাষায়, ভাঙা ভাঙা বাক্যে এই সৃষ্টির তত্ত্ব বলতেন আমাদের গুরু। তাই বাংলাদেশের মানুষ তাকে বালক ঠাকুর, বালক গোসাই বলে ডাকত। এট দ্য ভেরি আউটসেট অফ মাই স্পিচ আমি বলেছি, কোনো গাঁজা গল্প শোনাতে আসেনি। শ্রদ্ধেয় জ্যোতি বসুর যিনি পিতা, অনেকেই তার নাম জানেন, অনেকেই জানেন না, ডক্টর নিশিকান্ত বসু। তিনি একজন বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন বাংলাদেশের। এহেন শ্রদ্ধেয় জ্যোতি বসুর পিতা ডক্টর নিশিকান্ত বসু, ঠাকুরের বয়স যখন 12-13 বছর, ঠাকুরকে বাড়িতে ডেকে নিয়ে যেতেন ঠাকুরের কাছে এই বিশ্ব সৃষ্টির তত্ত্ব শোনার জন্য। কতজনের কথা বলবো, রাত শেষ হয়ে যাবে, আমার রেফারেন্স দেওয়া শেষ হবে না, আমি সেই জায়গায় যাচ্ছি না, ডাইগ্রেশন হয়ে যাবে। বাংলাদেশের মানুষ তাকে বালক ঠাকুর, বালক গোসাই বলে ডাকত। সেখান থেকে এই বালক ব্রহ্মচারী নামটা এসেছে। ঠাকুর নিজের পরিচয় দিতে গিয়ে বলতেন, লক্ষ লক্ষ মিটিং এ, লক্ষ লক্ষ মানুষের সামনে নিজের পরিচয় দিতে গিয়ে বলতেন, জানো তো আমার নাম বালক ব্রহ্মচারী নয়, আমার নাম বীরেন্দ্র চন্দ্র চক্রবর্তী। কেন বালক ব্রহ্মচারী বলে লোকে? ওই শৈশব থেকেই শক্তি বিভূতি, শৈশব থেকেই বিশ্বজনীন তত্ত্ব বলতেন বলে তাকে বালক ঠাকুর, বালক গোসাই বলে ডাকা হতো। আমরা আশ্রম থেকে এরকম নামকরণ করিনি, যেটা আজকের এই সমাজে চলছে তথাকথিত ধর্মের নামে। অস্বীকার করতে পারবেন? আমি প্রমাণ দেব। আজকের মঠ, আজকের মিশন, আজকের আশ্রমে যারা সাধুগুরু মহান সেজে বসে আছেন, তাদের ইতিহাসটা একটু পড়ুন। কি দেখতে পাই? কেউ ঘর সংসার করেছিলেন 20 বছর, 30 বছর, 40 বছর। ঘর সংসার করতে করতে এক সময় জগৎ জীবন সম্পর্কে বৈরাগ্য এসেছে। ঘর সংসার ত্যাগ করেছেন, স্ত্রী পুত্র ত্যাগ করেছেন, পরিবারের প্রতি দায়িত্বকে অস্বীকার করেছেন, সামাজিক কর্তব্য বোধকে অস্বীকার করে কেউ পাহাড়ে গেছেন, কেউ জঙ্গলে গেছেন, কেউ গুহায় গেছেন, সাধনা করেছেন, শক্তি সঞ্চয় করেছেন, সিদ্ধি লাভ করেছেন, ভক্ত শিষ্যের পরিমণ্ডল তৈরি করেছেন। আশ্রম থেকে স্ট্যাম্প দিয়ে দেওয়ার মতো, যেরকম অ্যাডজেক্টিভ দেওয়া হয়, বিশেষিত করা হয়, আশ্রম থেকে নামকরণ করা হয়েছে সদানন্দ, গদানন্দ, আত্মস্থানন্দ, গম্ভীরানন্দ। কেউ অস্বীকার করতে পারবেন? দাঁড়িয়ে বলুন। বালক ব্রহ্মচারীকে কিন্তু আমরা সেভাবে করিনি। এই আশ্রম, মঠ, মিশনে সাধুগুরু মহানদের বাদ দিন। আমি ভগবান বুদ্ধের কথা বলি, যে বৌদ্ধ ধর্ম মানব সভ্যতাকে বহু শতাব্দী ধরে ডমিনেট করেছিল। ভগবান বুদ্ধের জীবনী পড়লে আমরা কি দেখতে পাই? রাজার ছেলে, ঐশ্বর্য, বৈভব, বিত্ত, কোনো কিছুর অভাব ছিল না তার। বাড়িতে সুন্দরী স্ত্রী ছিল, বাড়িতে সুন্দর শিশু পুত্র ছিল। সমস্ত কিছুকে অস্বীকার করে পথে বেরিয়ে সকালে যখন দেখলেন জরা, ব্যাধি, মৃত্যু, ভগবান বুদ্ধের মনে প্রশ্ন জেগেছিল, কেন এই জরা, কেন এই মৃত্যু, কেন এই ব্যাধি, কেন এই জীবন, কেন এসেছি এই পৃথিবীতে, কোথায় যাব, কেন দুঃখ মানব জীবনে এত, এই দুঃখের কারণ কি, এই দুঃখ থেকে নির্বাণের উপায় কি? এই $1,000,000 কোশ্চেনের উত্তর খোঁজার জন্য রাজার ছেলে ভগবান বুদ্ধ পথে বেরিয়ে পড়েছিলেন।
সিদ্ধি লাভ করেছিলেন, বোধি লাভ করেছিলেন ভগবান বুদ্ধ বলে। বালক ঠাকুর বলে ডাকতো, সেখান থেকে এই বালক ব্রহ্মচারী মহারাজ এই নামটা এসেছে। কি অপরাধ করেছেন তিনি, যিনি শৈশব থেকে বলে এলেন হিংসা নয় প্রেম, সাম্প্রদায়িকতা নয় সম্প্রীতি, মানুষকে ভালোবাসো। যিনি শৈশব থেকে শেখালেন মানব সভ্যতাকে ধর্ম চোখ বুজে থাকা নয়, ধর্ম মূর্তি পূজা নয়, ধর্ম মন্দিরে পড়ে থাকা নয়, ধর্ম পশু বলি নয়, ধর্ম যাগ যজ্ঞ নয়, ধর্ম শান্তি সত্যায়ন নয়, ধর্ম মানে স্বর্গ নরক নয়, ধর্ম মানে মা বাবাকে কাঁদিয়ে গেরুয়া বসন পরে আশ্রমে গুহায় পাহাড় পর্বতে জঙ্গলে যাওয়া নয়। ধর্ম যুক্তি ভিত্তিক, ধর্ম গণিত ভিত্তিক, ধর্ম সুর ভিত্তিক, ধর্ম বিশ্লেষণমুখী। আর শৈশব যিনি মানব সভ্যতাকে মানবতাকে এত বড় রেশনালিজম, এত বড় যুক্তিবাদের কথা শুনিয়ে গেলেন, সেই বালক ব্রহ্মচারী মহারাজ কি এমন অপরাধ করেছেন যার জন্য এই সমাজ তাকে শ্রেণী শত্রু হিসেবে চিহ্নিত করলো? Who will find out? Who will have to trace out the answer to that very $1 million question, my dear friends? এই কোটি টাকার প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব কাদের? সমাজের অশিক্ষিত, সমাজের মূর্খ, সমাজের অজ্ঞ মানুষের, না আমরা যারা নিজেদেরকে বুদ্ধিজীবী শিক্ষিত জ্ঞানী গুণী বলে জাহির করি, আত্মপ্রসাদ লাভ করি? এটা আমাদের একটা সোশ্যাল কমিটমেন্ট। ভেবে দেখবেন কেন এই সমাজে বালক ব্রহ্মচারীকে শ্রেণী শত্রু হিসেবে চিহ্নিত করা হয়েছে। একটু হিউমারাসলি বলি, একটু রসিকতা করে বলি, লক্ষ্য করে দেখবেন আপনি হয়তো বীরনগরের কোনো একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, আপনি সেখানে হয়তো ক্রিকেট, সমাজতত্ত্ব, পলিটিক্স নিয়ে আলোচনা করছেন। কোনো কারণে হয়তো কেউ জানতে পারলো যে আপনি বালক ব্রহ্মচারীর দীক্ষিত সন্তান। দেখবেন সঙ্গে সঙ্গে গায়ে যেরকম এলার্জি বেরোয়, দেখবেন অনেকের গায়ে এলার্জি বেরোয়, কুমড়ো খেলে এলার্জি হয়, চিংড়ি মাছ খেলে এলার্জি হয়, বেগুন খেলে এলার্জি হয়, যেরকম অনেকের এলার্জি হয়, দেখবেন সেকেন্ডের মধ্যে সেই জায়গাটাতে এমন একটা পরিবেশ তৈরি হবে, সবাই এমন ভাবে আপনার দিকে তাকাবে যেন আপনি বিরাট অপরাধ করে ফেলেছেন। মহাভারত দুবার লিখতে হবে, কারণ আপনি বালক ব্রহ্মচারীর দীক্ষিত সন্তান। অস্বীকার করতে পারবেন কেউ? বলুন, কেন সমাজ তাকে ঘৃণা করে? কেন তিনি অস্ট্রাসাইজড? কেন তিনি এই সমাজের শ্রেণী শত্রু? বাংলা, ভারতবর্ষ, পৃথিবীতে এত সাধু আছে, এত গুরু আছে, এত মহান আছে, এত সদানন্দ গদানন্দের ছড়াছড়ি, এত বাবাজি আছে মঠ মিশন আশ্রমে, কাউকে নিয়ে তো এত সমালোচনা নেই, এত ব্যঙ্গ বিদ্রুপ নেই। বালক ব্রহ্মচারী নিয়ে কে কেন? এই কেনর উত্তর যদি আমাদের পেতে হয়, we shall have to be historically conscious। আমাদের ঐতিহাসিকভাবে সচেতন হতে হবে। আমরা গালভরা ইংরেজি বলি সবাই, হিস্ট্রি মেক্স আস ওয়াইজ। ইতিহাস নাকি আমাদেরকে জ্ঞানী করে। যদি জ্ঞানী হতে চাও তাহলে ইতিহাস পড়ো। ইতিহাস মানে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ শুধু নয়, ইতিহাস মানে ফরাসি বিপ্লবের কারণ খোঁজা নয়, ইতিহাস মানে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে স্টার পাওয়ার জন্য কিছু বস্তা পচা নোট পড়া নয় কোচিং সেন্টারের। ইতিহাস আমাদেরকে একটা মেসেজ দেয় যে হে সমাজবদ্ধ মানুষ, অতীতে যে ভুল তোমরা করেছো সেই ভুলের পুনরাবৃত্তি যেন আর না হয়। তোমরা অতীত থেকে শিক্ষা নাও, অতীত থেকে শিক্ষা নিয়ে তোমরা ভবিষ্যতের পথ রচনা করো। ইতিহাস আমাদেরকে এভাবেই শেখায়। কিন্তু ইতিহাস থেকে আমরা যা শিখেছি সেটা কি? যে হোয়াট এভার উই হ্যাভ লার্ন ফ্রম হিস্ট্রি ইজ দ্যাট উই হ্যাভ লার্ন নাথিং ফ্রম হিস্ট্রি। আমরা ইতিহাস থেকে কিছু শিখিনি বন্ধু। যদি শিখতাম তাহলে মানবতার স্বার্থে, মানুষের কল্যাণে যুগে যুগে যারা কৃপা করে এই মাটির পৃথিবীতে এসেছিলেন, আমরা তাদেরকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার করতাম না, তাদের কাছে আমরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতাম। প্রমাণ চান? কটা প্রমাণ দেব? এই নদিয়ার মানুষ মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, আসুন একটা প্রশ্ন করি, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কি এমন অপরাধ করেছিলেন? বলবেন একই কথা বলছেন ভাই, মহাপ্রভু ভগবান, মহাপ্রভু দেবতা, মহাপ্রভু যুগবতার। আমাদের এই বীরনগরে প্রত্যেকের বাড়িতে মহাপ্রভুর ছবি আছে।
আর আপনি দীপক চক্রবর্তী কোথা থেকে, মেদিনীপুর থেকে এসে বলছেন মহাপ্রভু অপরাধ করেছিলেন। আমি পাল্টা প্রশ্ন রাখবো, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যদি কোনো অপরাধী না করে থাকবেন, তাহলে কেন সেই সময় তার ভক্ত শিষ্যদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, হরিনাম সংকীর্তনে বাধা দেওয়া হয়েছিল, মহাপ্রভুর চরিত্রকে কলঙ্কিত করা হয়েছিল, এবং এত কিছু করেও যখন মহাপ্রভুর অপ্রতিরোধ্য গতিকে স্তব্ধ করা যায়নি, তখন পুরীর মন্দিরে চক্রান্ত করে সনাতন পণ্ডিতরা মহাপ্রভুকে পাথর দিয়ে থেতলে হত্যা করেছিল। তাদের এই ঘৃণ্য চক্রান্তের কথা যাতে মানব সভ্যতা জানতে না পারে, তার জন্য মহাপ্রভুর চরিত্রে দেবত্ব আরোপ করে প্রচার করা হয়েছিল যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব নাকি জগন্নাথের দেহে লীন হয়ে গেছেন। কে দেবে উত্তর বলুন? আজকে বলছেন মহাপ্রভু ভগবান, আজকে বলছেন মহাপ্রভু যুগবতার, আজকে বলছেন মহাপ্রভু সমাজ সংস্কারক। এত কিছু যদি তিনি হয়ে থাকেন, তিনি যদি মানবতার এত বড় বন্ধুই হয়ে থাকেন, তাহলে কেন সেই সময় মহাপ্রভুর সাথে এইরকম পাশবিক আচরণ করেছিল মানব সভ্যতা, এই মানব সমাজ? কারা করেছিল এরকম? কারা মহাপ্রভুর ঘর বাড়ি ভেঙে দিয়েছিল, ভক্ত শিষ্যদের ঘর বাড়ি ভেঙে দিয়েছিল, খোল করতাল ভেঙে দিয়েছিল, হরিনাম সংকীর্তনে বাধা দিয়েছিল, মহাপ্রভুর চরিত্রকে কলঙ্কিত করেছিল, এবং পরিশেষে পুরীর মন্দিরে চক্রান্ত করে মহাপ্রভু ওয়াজ অ্যাসাসিনেটেড, মহাপ্রভুকে হত্যা করা হয়েছিল? কারা করেছিল এগুলো সেই সময়? রাস্তাঘাটের কুকুর বিড়াল, বনের বাঘ ভাল্লুক, যাদেরকে আমরা ইতর প্রাণী বলি, নট নেসেসারিলি করেছিল আপনার আমার মতো তথাকথিত বুদ্ধিজীবী জ্ঞানী গুণী মানুষ। কেন? কারণ মহাপ্রভু একটা বিরাট অপরাধ করে ফেলেছিলেন। কি সেই অপরাধ? মহাপ্রভু মানবতাকে অদ্ভুত এক বার্তা শোনাতে এসেছিলেন। তোমরা কেউ হিন্দু নও, কেউ মুসলমান নও, কেউ ব্রাহ্মণ নও, কেউ চণ্ডাল নও, কেউ ধোপা নও, কেউ নাপিত নও, একই আকাশ তলে তোমাদের সূর্য এক, তোমাদের জল এক, তোমাদের মাটি এক, তোমাদের বাতাস এক, এক শূন্যকে আশ্রয় করে ক্ষিতি অব তেজ মরুদ বোমকে আশ্রয় করে তোমাদের অস্তিত্ব। তোমরা এই বিভেদের প্রাচীর, এই জাতিগত নীতিগত বিভেদ বৈষম্যের প্রাচীর ভেঙে দাও, এই সমাজ স্বর্গে পরিণত হবে। শিরোনাম 32 অক্ষর দ্বারে দ্বারে তিনি প্রচার করে মানুষের চিন্তার জগতে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে চেয়েছিলেন। আনফরচুনেটলি মাই ডিয়ার ফ্রেন্ডস, মহাপ্রভুকে সম্পূর্ণ বিপরীত ভাবে প্রজেক্ট করেছে এই শয়তান সমাজ। আজকে যুবক যুবতীদের প্রশ্ন করুন বীরনগরের, আমিও বৃদ্ধ নই, আই বিলং টু ইয়াং জেনারেশন। আজকের বীরনগরের যুবক যুবতীদের প্রশ্ন করুন, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে চেনো? বলবেন হ্যাঁ চিনি। না চেনার কি আছে? মহাপ্রভু মানে তো ন্যাড়া মাথা বাবাজি, একটা টিকি আছে, ক্যালেন্ডারে যার ছবি দেখা যায়, দুহাত ওপরে তুলে শিরোনাম 32 অক্ষর করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই তো মহাপ্রভুর পরিচয়। দিনক্ষণ থেকে 65 ডেসিবেল অতিক্রম করে মহানাম সংকীর্তন হয়, এটাই তো পরিচয় পেয়েছি আমরা মহাপ্রভুর। মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা মহাপ্রভুর প্রকৃত পরিচয় নয়। একটা সুন্দর রেফারেন্স আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি। ডক্টর জ্যোতি ভট্টাচার্য, আমি সব জায়গায় দেই এই রেফারেন্সটা। ডক্টর জ্যোতি ভট্টাচার্য ক্যালকাটা ইউনিভার্সিটির ইংরেজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী, মাথায় রাখবেন। তিনি মহাপ্রভুর উপর অনেক গবেষণালব্ধ পত্রিকা আছে, তার থিসিস পেপার। এরকমই একটি থিসিস পেপারে তিনি বলছেন, ডক্টর জ্যোতি ভট্টাচার্য বলছেন যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, মাইন্ড দ্য ডিকশন, শব্দচয়নটা লক্ষ্য করবেন, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব শুধু বাংলা ভারতবর্ষ নয়, সমগ্র পৃথিবীর মানুষকে প্রথম শেখাতে এসেছিলেন কিভাবে গণ আন্দোলন করতে হয়। এই যে দিকে দিকে গণ আন্দোলন হচ্ছে, জমির জন্য আন্দোলন, খাদ্যের জন্য আন্দোলন, শিক্ষার জন্য আন্দোলন, স্বাস্থ্যের জন্য আন্দোলন, মানবিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, আমাদের মৌলিক চাহিদাকে বাস্তবায়িত করার জন্য, পূরণ করার জন্য দিকে দিকে আজকে যে আন্দোলন চলছে, আমরা বুঝেছি, আমাদেরকে বোঝানো হয়েছে, আমরা শিখেছি, আমাদেরকে শেখানো হয়েছে যে এগুলো নাকি পলিটিক্যাল পার্টিগুলো, এই সো কল রাজনৈতিক দলগুলো নাকি এগুলো আমাদেরকে শিখিয়েছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, উই আর রংলি ইনফর্মড, আমরা ভুল জেনেছি।
কিভাবে গণ আন্দোলন করতে হয় মানব সভ্যতাকে প্রথম শিখিয়েছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। ভাবতে পারেন এটা নাকি তার অপরাধ। প্রমাদ গুনেছিল স্বার্থান্বেষীরা সেই সময় যে মহাপ্রভুর এই বৈপ্লবিক তত্ত্ব, মহাপ্রভুর এই সমাজ সংস্কারের তত্ত্ব, মহাপ্রভুর এই বিশ্ব প্রকৃতির তত্ত্ব যদি সমাজ গ্রহণ করে, তাহলে আমরা সনাতন পণ্ডিতরা এতদিন ধরে ধর্মের নামে যে জাতিগত নীতিগত বিভেদ বৈষম্য সৃষ্টি করে রেখেছি, ধর্মকে পরিণত করেছি ব্যবসায়, আমাদের সেই বাড়া ভাতে ছাই পড়বে। তাই আটকাও মহাপ্রভুকে। প্রথমে তারা টার্গেট করেছিল মহাপ্রভুর ভক্ত শিষ্যদের, তাদেরকে হীনভাবে হেয় প্রতিপন্ন করেও যখন মহাপ্রভুর অপ্রতিরোধ্য গতিকে স্তব্ধ করা যায়নি, তারা দ্বিতীয় অস্ত্র প্রয়োগ করেছিল, সেরা অস্ত্র, চরিত্র হনন। যে চরিত্র হনন করলে মানব সমাজে মুখ দেখানো যাবে না, বিকজ ক্যারেক্টারলেস এভরিথিং, ক্যারেক্টার লস্ট এভরিথিং লস্ট। মহাপ্রভুর চরিত্রকে কলঙ্কিত করেছিল এই সনাতন পণ্ডিতের চক্রটা। তাতেও যখন কিছু করা যায়নি, পরিশেষে চক্রান্ত করে পুরীর মন্দিরে মহাপ্রভুকে পাথর দিয়ে থেতলে হত্যা করেছে এই মানব সমাজ। আজকে আমরা তাকে দেবতা বানিয়েছি। আজকে বলছেন বিবেকানন্দ নাকি যুক্তিবাদী। আমার মার্ক্সবাদী বন্ধুরা তাদের শারদীয়া গণশক্তি, শারদীয়া দেশ হিতৈষীতে বিবেকানন্দকে খুব কোট করছেন আজকাল। বেটার লেট দ্যান নেভার মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে বলা হচ্ছে বিবেকানন্দ নাকি যুক্তিবাদী, বিবেকানন্দ নাকি চিন্তা নায়ক। আমি একটা প্রশ্ন রাখছি আপনাদের কাছে, যে বিবেকানন্দকে আজকে যুক্তিবাদী বলছেন, যে বিবেকানন্দকে আজকে চিন্তা নায়ক বলছেন, যে বিবেকানন্দর নামে নদিয়ার বীরনগরে অনেক স্টাডি সেন্টার আছে, যে বিবেকানন্দের কালেক্টেড ওয়ার্কস পড়ার জন্য আপনি আপনার ছেলে মেয়েকে বলছেন যে বিবেকানন্দের রচনাবলী পড়ো। আমরা যারা শিক্ষকতা করি স্কুলে আমাদের স্টুডেন্টদের বলছি ইউ গো থ্রু দ্য কালেক্টেড ওয়ার্কস অফ বিবেকানন্দ। আমি প্রশ্ন রাখছি আপনাদের কাছে, হেন বিবেকানন্দকে কারা চরিত্রহীন বানিয়েছিল সেই সময়? অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, একটা তথ্য দিয়ে যাচ্ছি। স্বামী বিবেকানন্দ যখন বেলুর মঠ স্থাপনের পরিকল্পনা করছেন, বেলুর মঠ স্থাপন করে শ্রীরামকৃষ্ণের ভাব আদর্শকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার প্ল্যান করছেন বিবেকানন্দ, তখন বিবেকানন্দের এগেনস্টে চার্জ আনা হয়েছিল যে ওটা বেলুর মঠ হচ্ছে না, ওটা নরেন দত্তের বাগান বাড়ি, মেম সাহেবদের নিয়ে ফুর্তি করার জন্য তৈরি করা হচ্ছে। কারা বানিয়েছিল চরিত্রহীন বিবেকানন্দকে? রাস্তাঘাটের কুকুর বিড়াল নয়, বনের বাঘ ভাল্লুক নয়, ইতর প্রাণী নয়। বিবেকানন্দকে চরিত্রহীন বানিয়েছিল এই তথাকথিত দ্বিপদ জন্তু। অ্যারিস্টটল বলছেন আমরা টু ফুটেড অ্যানিম্যাল, আমরা হচ্ছি দ্বিপদ জন্তু। এই আমাদের মতো তথাকথিত বুদ্ধিজীবী শিক্ষিতরা বিবেকানন্দকে চরিত্রহীন বানিয়েছিল সেদিন। আজকে বিবেকানন্দকে দেবতা বানিয়েছে, আজকে বিবেকানন্দকে যুক্তিবাদী চিন্তানায়ক হিসেবে চিহ্নিত করেছে মানব সমাজ। ভগবান যিশু কি অপরাধ করেছিলেন? যিশু আজকে 25শে ডিসেম্বর আপনারা ছেলে মেয়েকে নিয়ে পিকনিক করতে যাচ্ছেন, চার্চে যাচ্ছেন, গির্জায় যাচ্ছেন, কেন না আজ বড়দিন, আজকে নাকি জেসাস জন্মেছে। যদিও 25শে ডিসেম্বর নিয়ে অনেক বিতর্ক আছে, প্রকৃতই সেটা যিশুর জন্মদিন কিনা আমি যাচ্ছি না সেই প্রসঙ্গে। এনিওয়ে, আজকে বলছেন জেসাস অবতার, আজকে বীরনগরে অনেকের বাড়িতে যিশুর ছবি আছে। যদি প্রশ্ন রাখি আপনাদের চিন্তার জগতে, যিশু কি অপরাধ করেছিল? বলবেন দীপক ভাই কি বলছেন মেদিনীপুর থেকে এসে, যিশু আবার কি অপরাধ করেছে? আজকে বলছেন যিশু যদি কোনো অপরাধী না করে থাকবে, মানবতার কত বড় বাণী শোনাতে এসেছিলেন জেসাস, মানুষকে ভালোবাসো, মানুষকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না। মানবতার এত বড় বাণী, তোমরা সবাই অমৃতের সন্তান। কেউ শিখিয়েছে মানবতার এত বড় বাণী? কোন রাজনৈতিক নেতা নেত্রী, কোন রাজনৈতিক মতাদর্শ হিউম্যানিজমের এত বড় বাণী শুনিয়ে দেখাতে পারবেন? ইতিহাসের পাতা উল্টিয়ে কেউ দেখাতে পারবেন না। এ হেন যিশুকে পেরেক ফুটিয়ে মারল মানব সভ্যতা। ভাবতে পারেন জেসাসকে কেন পেরেক ফুটিয়ে মেরেছিল মানব সমাজ? কারণ চক্রান্ত করলো, তারা হিসাব করে দেখে নিল স্বার্থান্বেষীরা যে যিশুর এই বৈপ্লবিক তত্ত্ব, যিশুর এই মানবতার বাণী যদি মানুষ গ্রহণ করে, তাহলে আমরা যারা এতদিন ধর্মের নামে মানুষকে শোষণ করছি, এক্সপ্লয়েট করছি, আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই আটকাও যিশুকে। যিশুর সঠিক পরিচয় আমরা অনেকেই পাইনি।
একটা রেফারেন্স দেই উৎপল দত্তের। উৎপল দত্ত মানে সবাই জানে হিন্দি সিনেমার ভিলেন অথবা বাংলা সিনেমার ভিলেন উৎপল দত্ত, কিন্তু এছাড়াও উৎপল দত্তের একটা খুব সুন্দর পরিচয় ছিল। ভারতবর্ষে শেক্সপিয়ারের নাটক করার হিম্মত একমাত্র উৎপল দত্তের ছিলেন। লেফটিস্ট লিনিং ছিল তার, কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী ছিলেন উৎপল দত্ত। তার একটা বিখ্যাত বই আছে শেক্সপিয়ারের সমাজ চেতনা, সেই বইটা পড়লে দেখতে পাবেন জেসাস সম্পর্কে কি গবেষণালব্ধ কথা বলেছেন উৎপল দত্ত। তিনি যুক্তি দিয়ে প্রমাণ করেছেন যে ভগবান যিশুই প্রথম পৃথিবীর প্রলেতারিয়েতদের জন্য, এই সর্বহারা, এই নিপীড়িত, এই বঞ্চিত ভিখিরি, যাদের পেটে ভাত নেই, যাদের গায়ে পোশাক নেই, যাদের শিক্ষা নেই, দীক্ষা নেই, যাদের মাথার ওপর আশ্রয় নেই, এই পৃথিবীতে যাদের জন্য চোখের জল ফেলার কেউ নেই, তাদের জন্য চোখের জল ফেলেছিলেন জেসাস ক্রাইস্ট। ভাবতে পারেন এত বড় মানবতার বন্ধুকে আমরা কি পুরস্কার দিয়েছিলাম বন্ধু? আমরা পেরেক ফুটিয়ে মেরেছি। কেন পেরেক ফোটানো হয়েছিল? শুধু ইতিহাসের পাতায় পড়েছি যিশুকে নাকি পেরেক ফোটানো হয়েছে। কেন পেরেক ফোটানো, কেন ক্রুসিফিকেশন? যিশুকে বিষ খাইয়ে হত্যা করা যেত, যিশুকে তার দেহ থেকে তরোয়াল দিয়ে মাথাটাকে আলাদা করা যেত, তা কিন্তু করা হয়নি। যিশুকে ক্রুসিফিকেশনে নিয়ে যাওয়া হয়েছিল অনলি বিকজ, ইতিহাস একটু ওয়াইড এন্ড এক্সটেন্সিভলি পড়লে আমরা জানতে পারি যে সেই সময় রোমে ক্রুয়েলেস্ট কাইন্ড অফ পানিশমেন্ট ছিল ক্রুসিফিকেশন। অর্থাৎ এই লোকটিকে এমন সাজা দাও যাতে তিলে তিলে, দগ্ধে দগ্ধে যন্ত্রণা পেতে পেতে মৃত্যুবরণ করে। জেসাসকে যখন পেরেক ফোটানো চলছে তখন যিশু বলছেন, ঈশ্বর এদের ক্ষমা করো, এরা জানে না এরা কি অপরাধ করছে। কুড ইউ সাইড সাচ এ লাইফ? এইরকম একটা জীবন দেখাতে পারবেন? আপনি রানাঘাটে যাচ্ছেন বাসে করে, যদিও আমি এখানকার পথঘাট চিনি না, আই এম স্ট্রেঞ্জার হিয়ার। আপনি হয়তো রানাঘাট যাচ্ছেন, কোন যাত্রীর একটু পায়ে পা লেগে গেছে বাসে, আমরা বাপ বাপান্ত করতে ছাড়ি না। লক্ষ্য করে দেখবেন, সামান্য একটু পায়ে পা লেগে গেছে, আমরা বাপ বাপান্ত করতে ছাড়ি না, মা বাবা তুলে গালাগালি করি। আমাদের মতো শিক্ষিত বুদ্ধিজীবীরা সামান্য একটু পায়ে পা লেগে গেলে বাসে বা ট্রেনে, আর একটা মানুষকে পেরেক ফুটিয়ে মারা চলছে। কি অপরাধ তার? না, তিনি মানবতাকে শেখাতে এসেছিলেন যে মানুষকে ভালোবাসো, মানুষকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না। তোমরা সবাই অমৃতের সন্তান, তোমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ভেদাভেদের প্রাচীর ভাঙতে এসেছিলেন জেসাস। কি উপহার দিয়েছি আমরা তাকে? আমরা তাকে পেরেক ফুটিয়ে মেরেছি। ভাবতে পারেন, আজকে বানিয়েছি দেবতা যিশুকে। তাই ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি ডাইলেন থমাস একটি বিখ্যাত কবিতায় বলেছিলেন যে আফটার জেসাস, যিশুর পরে পৃথিবীর কোন মৃত্যু এত বেদনার হতে পারে না। কারণ যিনি মানুষের জন্য চোখের জল ফেলতে এসেছিলেন, যিনি মানবতার স্বার্থে কাজ করতে এসেছিলেন, যিনি মানুষকে ভালোবাসার মন্ত্র শেখাতে এসেছিলেন, যিনি মানুষে মানুষে, জাতিতে জাতিতে, নীতিতে নীতিতে, সম্প্রদায় সম্প্রদায়ে বিভেদের প্রাচীর ভাঙতে চেয়েছিলেন, মানবতার এত বড় বন্ধুকে আমরা পেরেক ফুটিয়ে মেরেছি। কি শেখাচ্ছে ইতিহাস? ইতিহাস এটাই শেখাচ্ছে যে মানবতার স্বার্থে, মানুষের কল্যাণে যারাই এই পৃথিবীতে এসেছেন, প্রকৃত পথটা দেখাবার জন্য, প্রকৃত সত্যটা আমাদেরকে জানাবার জন্য, আমরা কেউ তাদের সাথে সহযোগিতা করিনি। ইতিহাসে এরকম লাখো লাখো দৃষ্টান্ত আছে, দৃষ্টান্ত টানতে গেলে অনেক সময় চলে যাবে বন্ধু, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে। বালক ব্রহ্মচারী মহারাজও এর ব্যতিক্রম নন। কি অপরাধ করেছেন তিনি, যার জন্য এই সমাজ তাকে অস্ট্রাসাইজড করলো, যার জন্য এই সমাজ তাকে ঘৃণা করে, যার জন্য এই সমাজ তাকে শ্রেণী শত্রু হিসেবে চিহ্নিত করেছে, যার জন্য হাটে বাজারে শহরে নগরে গ্রামে গঞ্জে এত ঘৃণা, এত অবহেলা। কেন? কি অপরাধ তার? তার একটাই অপরাধ, তিনি প্রকৃত সত্যটা আমাদেরকে জানাতে এসেছেন। কি বলছেন তিনি? তিনি বলছেন বাংলা ভারতবর্ষ পৃথিবীতে এত ধর্ম, এত মঠ, এত মিশন, এত আশ্রম, এত চার্চ, এত গির্জা, বাংলা ভারতবর্ষে এত রাজনৈতিক দল, এত রাজনৈতিক তত্ত্ব, এত রাজনৈতিক নেতা নেত্রী, এত কিছু যদি থেকে থাকে, এই সমাজের ভিখারি উলঙ্গ চেহারা হয়ে গেল কেন? অস্বীকার করতে পারবেন কেউ? বলুন। কত ধর্ম ভারতবর্ষ তথা পৃথিবীতে, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, জরতুষ্ট্রের ধর্ম, কত ধর্ম, কত রাজনৈতিক তত্ত্ব, কত রাজনৈতিক মতাদর্শ, এত কিছু যদি থেকে থাকে,
মানব সমাজের এরকম চেহারা হয়ে গেল কেন? ভিখারি উলঙ্গ চেহারা, কেউ অস্বীকার করতে পারবেন? পারলো না কোনো ধর্ম ঘরে ঘরে ধার্মিক তৈরি করতে, পারলো না কোনো রাজনৈতিক তত্ত্ব ভাইয়ের বুকে ভাই যাতে ছুরি না বসায় তার ব্যবস্থা করতে। কি শেখালো এখানকার ধর্ম? তুই হিন্দু, তুই মুসলমান, তুই ব্রাহ্মণ, তুই চন্ডাল, তোর ধর্ম এটা, এর ধর্ম এটা। কি শেখালো এখানকার রাজনীতি? তুই কংগ্রেস, তুই কমিউনিস্ট, তুই নকশাল, তুই কংগ্রেস, তুই তৃণমূল, তুই এসইউসিআই, ওরা, আমরা। বিভেদের প্রাচীর, বড় বড় সব চেকপোস্ট। ম্যাথু আর্নল্ড টু মার্গারাইট কবিতায় বলেছিলেন, আমরা এক একজন বিচ্ছিন্ন দ্বীপের মতো অবস্থান করছি সমাজের বুকে। ভিখারি চেহারা এই সমাজের। কটা খবর পাই, বেশ কিছুদিন আগে পেপারে একটা খবর বেরিয়েছিল, পড়েছেন সবাই নিশ্চয়ই, নতুন কথা নয়। লজ্জা পাওয়া উচিত আমাদের। ছাত্র জীবনে জেনেছিলাম, শৈশবে জেনেছিলাম, আপনারাও জেনেছিলেন যে হাটে বাজারে চাল ডাল আলু পটল ঝিঙে বিক্রি হয়। আজকে জেনেছি যে বাজারে শুধু, হাটে শুধু চাল ডাল আলু পটল ঝিঙে বিক্রি হয় না, আজকাল বাজারে সন্তানও বিক্রি হচ্ছে। পেপারে পড়েছেন। সদ্যজাত শিশুকে নিয়ে মা বসে গেছে বাজারে, মা ডাকছে, কে আছো এমন উদার হৃদয় ব্যক্তি, আমার এই সদ্যজাত শিশুটিকে কিনে নাও, কারণ একে খাওয়ার মতো ক্ষমতা বা ব্যবস্থা আমার নেই। আমাদের লজ্জা পাওয়া উচিত। এই ঘটনা মঙ্গল গ্রহে ঘটেনি, এই ঘটনা বৃহস্পতি, নেপচুন, প্লুটোতে ঘটেনি। এই ঘটনা ঘটেছে এই মাটির পৃথিবীতে, এই সমাজের বুকে। যে সমাজে এত শিক্ষা, এত স্কুল, এত কলেজ, এত ইউনিভার্সিটি, যে সমাজে এত ধর্ম, যে সমাজে এত মঠ, এত মিশন, যে সমাজে এত সাধুগুরু মহান, এত সদানন্দ গদানন্দের ছড়াছড়ি, যে সমাজে এত রাজনৈতিক দল, এত রাজনৈতিক তত্ত্ব, যে সমাজে এত রাজনৈতিক নেতা, এত রাজনৈতিক নেতৃবৃন্দ, সেই সমাজের একটা ভিখারি চেহারার ইনস্ট্যান্স দিলাম মাত্র। 1000 কোটি ইনস্ট্যান্স আমি দিয়ে যেতে পারি। উইথ অথেন্টিসিটি। লজ্জা পাওয়া উচিত আমাদের। আমরা গান গাই স্বাধীনতা দিবসে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আমাদের লজ্জা পাওয়া উচিত। স্বাধীনতার 60 বছরেরও বেশি সময় অতিক্রান্ত, আজও শিশুর মুখে অন্ন সংস্থানের ব্যবস্থা করে দিতে পারেনি কোন ধর্ম, কোন রাজনীতি। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর কাকা, শ্রদ্ধেয় কবি বুদ্ধদেব, শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা ছিলেন সুকান্ত ভট্টাচার্য। একটা কবিতা লিখেছিলেন বহু বহু বছর আগে, এ পৃথিবীকে, এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। তিনি বেঁচে থাকলে লজ্জা পেতেন। যে গাল ভরা স্লোগান দেই আমরা শিশু দিবসে, চাচা নেহরুর জন্মদিন পালন করি 14ই নভেম্বর, যে শিশুরা নাকি জাতির ভবিষ্যৎ, সেই শিশুর স্থান কোথায় আজকে ভেবে দেখুন। ফুটপাতে, ডাস্টবিনে, চায়ের দোকানে, কোন গ্যারেজে, ট্রেনে দেখবেন, এই সব আপনাদের শিয়ালদা লাইনে, আমিও দেখি খড়গপুর হাওড়া লাইনে। যদি মানুষ হয়ে থাকি চোখের জল ফেলা উচিত আমাদের। এই শীতের রাতের মধ্যে ছেঁড়া জামা, একটা গামছা পরে বলছে, বাবু কিছু খাইনি দুদিন ধরে, আমাকে একটা টাকা দাও। কে বলছে এই কথাটা? যারা নাকি আগামী দিনের ভবিষ্যৎ, যাদের উদ্দেশ্যে কবি সুকান্ত লিখেছিলেন, এ পৃথিবীকে, এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। লজ্জা করে না? এত শিক্ষিত, এত বুদ্ধিজীবী, এত জ্ঞানীগুণী পণ্ডিত, এত রাজনীতি তত্ত্ব, এত রাজনৈতিক নেতা নেত্রী, এত রাজনৈতিক দল, এত ধর্ম, এত মঠ, এত মিশন, এত চার্চ, এত গির্জা, এত কিছু যদি থেকে থাকে, এই ভিখারি চেহারা হয়ে গেল কেন? কে উত্তর দেবে এই কোটি টাকার প্রশ্নের? বলুন। অস্বীকার করতে পারবেন? কি হচ্ছে সমাজে? রাজা আরো রাজা হয়েছে, ভিখারি আরো ভিখারি হয়েছে। পেটে ভাত নেই, গায়ে জামা নেই, শিক্ষা নেই, দীক্ষা নেই, মাথার উপর আশ্রয় নেই, কুকুর বিড়ালের মতো চিকিৎসা পায়। পশ্চিম মেদিনীপুর জেলায় আমার বাড়ি, কোনো গাঁজা গল্প শোনাতে আসেনি, আপনাদের বলেছি প্রথমেই। পশ্চিম মেদিনীপুরের একেবারে পশ্চিম প্রান্তে, কোনো বেড়াতে যায়নি কখনো পিকনিক করার উদ্দেশ্য নিয়ে। এই গুরুর কাছে গিয়েছিলাম, বেলপাহাড়ি, বিনপুর, গোপীবল্লভপুর, একদম ওয়েস্টে। স্বাধীনতার 60 বছরেরও বেশি সময় যেখানে অতিক্রান্ত, সেখানে আজও পিঁপড়ের ঝোল খেয়ে মানুষ বেঁচে আছে বন্ধু।
ভাবতে পারেন, পারলো না কোনো ধর্ম, পারলো না কোনো রাজনৈতিক তত্ত্ব এই ভেদাভেদ মুছে দিতে, পারলো না তো কেন? বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন এর একমাত্র কারণ তোমরা তোমাদের প্রকৃত পরিচয় ভুলে গেছো। যে উদ্দেশ্য নিয়ে একদিন এই মাটির পৃথিবীতে এসেছিলে, সেই উদ্দেশ্যের কথা তোমরা আজকে বিস্মৃত হয়েছো, ভুলে গেছো বলেই মানব সমাজের এই চেহারা হয়েছে আজ। প্রকৃতির শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে পারোনি বলে প্রকৃতির থেকে শিক্ষা নিয়ে প্রকৃতির গ্রন্থ পাঠ করে সেই শিক্ষাকে, সেই নীতিকে তোমাদের ব্যক্তি জীবনে, তোমাদের পারিবারিক জীবনে, তোমাদের সমাজ জীবনে, তোমাদের রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ করতে পারোনি বলেই মানব সমাজের আজ এই ভিখারি উলঙ্গ চেহারা। কি বলছেন দীপক দা? বালক ব্রহ্মচারী একই গাঁজাখুরি তত্ত্বের কথা বলছে। কে বললো আমরা আমাদের পরিচয় ভুলে গেছি? ও হিন্দু ও মুসলমান, ও ব্রাহ্মণ ও চণ্ডাল, ও পণ্ডিত ও মূর্খ, ও ধোপা ও নাপিত, ও কংগ্রেস ও কমিউনিস্ট, ও এসইউসিআই ও তৃণমূল, কে বললো আমরা আমাদের পরিচয় ভুলে গেছি? এই তো আমার জামা, হিন্দুর জামা, মুসলমানের জামা, খ্রিস্টানের জামা, চীনার জামা, বৌদ্ধের জামা, কংগ্রেসের জামা, সিপিআই এর জামা, সিপিএম এর জামা, এসইউসিআই এর জামা। কে বলেছে উই হ্যাভ ফরগটন আওয়ার আইডেন্টিফিকেশন? ভারত প্রতি খাজা গল্প বলছে সব। কে বললো আমরা আমাদের পরিচয় ভুলে গেছি? আর কে বললো আমরা আমাদের জীবনের উদ্দেশ্য ভুলে গেছি? বাপ্পি লাহিড়ী বহু বছর আগে হিন্দি গানের মাধ্যমে বলে দিয়েছে জীবনের উদ্দেশ্য কি। বোম্বাই সে আয়া মেরা দোস্ত, দোস্ত কো সালাম করো, খাও পিও মৌজ করো, চব্য চস্য লেজ্জ পেও খাও। কার মাথায় বাড়ি দেবে, কার সর্বনাশ করবে, কার পুকুরে বিষ মেশাবে, কার জমি দখল করবে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার দৌলত, আমার পার্টি, আমার ক্যাডার, আমার ধর্ম, আমার মঠ, আমার মিশন, এই গান গাও সকাল থেকে রাত হারমোনিয়ামে, জন্ম থেকে মৃত্যু। এটাই তো জীবনের উদ্দেশ্য। জীবনের আবার আরো কোনো উদ্দেশ্য আছে নাকি? এই জীবনের একটাই উদ্দেশ্য, ভার্মে যায় প্রতিবেশী, ভার্মে যায় বাবা মা পারলে, তুমি আর আমি আর আমাদের সন্তান। মান্নাদের বিখ্যাত একটা গান আছে, শুনেছিলেন নিশ্চয়ই, খুব রোমান্টিক গান। তুমি আর আমি আর আমাদের সন্তান, এই নিয়ে আমাদের পৃথিবী। ফ্ল্যাটে বাবা মার থাকার জায়গা নেই, অ্যালসিসিয়ান কুকুরের থাকার জায়গা আছে। এটাই তো জীবনের উদ্দেশ্য। খাও পিও মৌজ করো, আগে নিজে বাঁচো। নিজে কি করে বাঁচবে, সম্ভব হলে শালা ভগ্নিপতি আত্মীয় স্বজনদের কি করে কোলা ব্যাঙের মতো ফোলাবে, এই জন্য কাজ করো। এটাই তো জীবনের উদ্দেশ্য। জীবনের আর কোনো উদ্দেশ্য আছে নাকি? বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন আছে। ভেবে দেখো, কে তুমি, কি তোমার পরিচয়, কোথায় ছিলে, কেন এলে, কোথায় যাবে, কি তোমার প্রকৃত পরিচয়? আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজেকে প্রশ্ন করো, সত্যটা জানো। জীবনে কাউকে বলতে শুনেছেন আমি মিথ্যা জানতে চাই? এই বীরনগরে যে মিথ্যার বেসাতি করে, আপনাদের এই বীরনগরের যিনি চোর জচ্চোর বাটপাল লম্পট হিসেবে আপনারা জেনে গেছেন যাকে, তাকেও কখনো গিয়ে জিজ্ঞাসা করবেন তো আপনি কি মিথ্যা জানতে চান? দেখবেন সেও বলবে আমি সত্য জানতে চাই। আমরা সবাই কিন্তু সত্য জানতে চাই। উই আর অল হ্যাঙ্কারিং আফটার ট্রুথ। কি সেই সত্য? বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন সেটা খোঁজো। কে তুমি, কোথায় ছিলে, কোথা থেকে এলে, কেন এলে, কোথায় যাবে? এই 60, 70, 80 জীবনের উদ্দেশ্যটা কি? বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন এই পৃথিবীতে আসার আগে তোমরা সবাই একদিন মাতৃগর্ভে ছিলে। অস্বীকার করতে পারবো কেউ? এই যে পৃথিবীতে এসেছি আজকে 3.5 দেহ নিয়ে আপনাদের সামনে বক্তব্য রাখছি মেদিনীপুর জেলা থেকে এসে নদিয়ায়। এই দীপক চক্রবর্তী কোথায় ছিল এই পৃথিবীতে আসার আগে? ফুটপাতের ভিখারি, বীরনগরের ভিখারি থেকে শুরু করে আজকের পৃথিবীর যিনি গুরু ঠাকুর বারাক ওবামা, এই সৃষ্টি তত্ত্বের ধারায় একই প্রসেসিং, কোনো ফারাক নেই। এই পৃথিবীতে আসার আগে আমি আপনি সবাই একদিন ছিলাম মাতৃগর্ভে। মাতৃগর্ভের আগে কোথায় ছিল আমার আপনার অস্তিত্ব? পিতার বীর্যে আজকে ভুলে গেছি। ওই সাদা সাদা শুক্র কীট পোকার মতো যেগুলো বর্ষাকালে নানা নর্দমায় ঘুরে বেড়ায়, হরিপদ কেরানি থেকে শুরু করে আইনস্টাইন,
Once upon a time, my dear friends, we all were in that form. আমরা সবাই একদিন সেই রূপে ছিলাম, আজকে ভুলে গেছি, অস্বীকার করতে পারবেন? মাতৃগর্ভের আগে আমার আপনার অস্তিত্ব ছিল পিতার বীর্যে। শুধু আপনার জন্য কোটি কোটি প্রাণ স্যাক্রিফাইস করেছে। কোনো গাঁজা গল্প পড়ছি না, এটা বায়োলজি, এটা সায়েন্স, আপনারা জানেন।